আসুন আসুন মেহেরবান, পরখ করে ঘরে নিয়ে যান। সব রকমের বান্দা বান্দি, লড়াই থেকে বিয়ে শাদি, সব কুছ কা এক হি দোকান। আসুন আসুন মেহেরবান, পরখ করে নিয়ে যান। চতুর্দিকে অজস্র লোক, দেখে মনে হবে যেন একটা বিশাল মেলা বসেছে। রংচঙে কাপড়ে মোড়া বিভিন্ন স্থানে রকমের শামিয়ানা টাঙানো হয়েছে। হই হই করে বিক্রি কিনি চলছে। খরিদ্দাররা আসছে বিভিন্ন শামিয়ানায়, নানা রকম কৌশলে যাচাই করে তাদের পছন্দসই জিনিস বেছে নিচ্ছে। এটা তো আর মামুলি বেচা কেনা নয়, একেবারে আজীবনের ব্যাপার। তবে আমির ওমরাহরাও আছে, দেখে মনে হয় তাদের কাছে এই বাজার খুবই পরিচিত। এখানে যাওয়া আসা তাদের রোজকার ব্যাপার। বিশেষ খেয়াল না করেই একবার চোখ বুলিয়ে দু একটা জিনিস তুলে নিচ্ছে তারা। দোকানদাররা মোহরের থলি পেলেই খুশ। তারা জানে সব জিনিসের মান একরকম নয়। কয়েকটা হয়তো সাধারণ লোক চট করে কিনত না, কিন্তু আমিরদের অত বাছ বিচার নেই। তারা হয়তো নিজের নিজের বাদশাকে উপহার দেবে, আর পাঁচটা দারুণ জিনিসের মধ্যে একটা দুটো রদ্দিমাল ঢুকে গেলেও তাদের কিছু এসে যায় না। গুজরাটের সুরাট বন্দরের কাছাকাছি এক স্থানে বসেছে এই বেচা কেনার আসর। ভারতে এবং ভারতের বাইরে এইরকম বাজার সেই সময় রমরমিয়ে চলছে। লাভের গুড় সমান সমানভাবে ভাগ বাটোয়ারা হয় কারবারি এবং বাদশাহের রাজকোষের মধ্যে। মানুষ যে টাকা পয়সার এরকম একটা খনি হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। অবশ্য এই ব্যাপারটা নতুন কিছু নয়। মানুষকে কোমরে দড়ি পরিয়ে দাস হিসেবে কেনাবেচার কারবার সারা পৃথিবী জুড়ে চলছে আজ বহুদিন হল। এর শুরুয়াত বোধ হয় মানব সভ্যতার সেই আদিম সময় থেকে, যখন ইনসান তার নিজের সম্পত্তি চিনতে শিখে গেল। যার কাছে সম্পত্তির পরিমাণ বেশি, যে বেশি সময়ে জমি কবজা করতে পেরেছে, তার ক্ষমতা বাকিদের থেকে আপনা থেকেই অনেক সময় বেশি হয়ে গেছিল। বাহুবল তখন আর একমাত্র জরুরি জিনিস হিসেবে রইল না। সম্পত্তির জোরে অন্য মানুষের ওপর ইচ্ছে মতো জোর খাটানোর মাধ্যমেই একটা লোক অন্য লোকের দাস হিসেবে চিহ্নিত হয়ে গেল। খুব সহজেই সেই দাসের কোনো অধিকার নেই, সে তার মালিকের অধীন। যেমন আর পাঁচটা কুকুর, ছাগল, গরু, ভেড়া মালিকের কথা মতো চলে, বেগরবাই করলেই ছিপটির বাড়ি খায়, এই দাসের ক্ষেত্রেও তাই। এইসব ইতিহাস পেরিয়ে দাস প্রথা এখন এই যুগসন্ধির ভারতে রমরমিয়ে চলছে। আমির ইনসান তো বটেই, এমনকি অনেক মামুলি লোকজনও দাস ছাড়া অচল। ঘরে এবং বাইরের রোজকার কাজকর্ম করতে এই দাসেরাই একমাত্র ভরসা। কিন্তু সবকিছু পেরিয়ে চলে এই দাস বাজার। মানুষের জীবনের দাম যে এত কম, তাকে কটা ধাতুর মুদ্রা দিয়ে এত সহজে হাত বদল করে ফেলা যায়, তাই দাস বাজারগুলো প্রতিদিন প্রমাণ করে দিচ্ছে। চাল, ডাল, তেল, নুনের মতো বিক্রি হচ্ছে মানুষ। তাদের মুখ দেখলে মাঝে মধ্যে মূর্তি বলে ভুল হয়। প্রায় কারোর গায়েই কোনো কাপড় নেই। খরিদ্দার ইচ্ছে মতো পরখ করে সেই নগ্ন মানুষদের কাউকে কিনে নিচ্ছে। মাঝে মধ্যে মনে হয় শয়তানের রাজ্য বলে যদি কিছু থেকে থাকে তবে এটাই। কিন্তু আমরা তো ছিলাম পালখেড়ের প্রান্তরে। সেখানে এক বিভীষিকাময় রাতের সাক্ষী হয়ে আমরা দাঁড়িয়েছিলাম নিজামের যুদ্ধ শিবিরের একটা ফাঁকা তাঁবুর পাশে। ততক্ষণে সেই তাঁবুর দরজা দিয়ে মারাঠা দস্যুর পায়ে পায়ে বৃদ্ধ খালিদ মিয়ার গরম রক্ত পৃথিবীকে শান্ত করেছে। মারাঠা দস্যু এদিক ওদিক তাকিয়ে তার নতুন শিকার খুঁজে চলেছে, আর তাঁবুর উল্টো দিকে তখন একটা বাচ্চা ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। তার চোখের সামনে পর্দা সরে গিয়ে একটা কদর্য জীবনের ছবি ফুটে উঠেছে এই মাত্র। সেখানে পৃথিবী খালিদদের গরম রক্ত ছাড়া শান্ত হয় না। এই রক্ত স্রোতে ধোয়া মাটিতেই আবার সোনার ফসল ফলে, গোটা দুনিয়া আলো করে। জীবন বড় আজব কিসিমের জিনিস, কিন্তু সেই সব ছেড়ে
সেই বৃদ্ধ নুয়ে পড়া নিজাম তার শিবির জুড়ে কান্নার করুণ সুর ছেড়ে আমরা এই দাস বাজারে এসে পড়লাম কি করে? আমাদের গল্প তো তৌফিকের রাস্তা ধরে চলছিল, তবে কি সেই রাস্তা এইখানে এসে মিশেছে? কিন্তু কিভাবে? কোন নতুন ঘূর্ণিঝড়ে পড়তে চলেছে ছোট্ট তৌফিকের জীবন? বলিয়ে জনাব, কি দরকার আপনার? আমার দোকানে সব কিছু মিলবে, ঠিক যেমনটা চান। বখুবি বান্দা আপনার হর ফরমাইশ খাটতে পারবে। তাজা জওয়ান, দুশ্মনকে আপনার ধারে কাছে भी ঘিসতে দেবে না। আর বলেন তো রসালো বাঁধি, রাতে আপনার চैन की नींद में। এক দোকানদার নানা রকম ফিরিস্তি দিয়ে চলেছে। শেষ কথাটা বলার পর পানির ছোপ পড়া দাঁত বার করে বিচ্ছিরি হাসল সে হাসির আদিম অর্থ অনন্তকাল থেকে মানুষ বুঝতে পারে। ভাষা কোনো বাধা সৃষ্টি করে না, কিন্তু তার খরিদ্দার বুঝি এই ভাষায় খুব একটা স্বচ্ছন্দ নন। খানিকটা উদাস দৃষ্টি নিয়ে দোকানের বাইরে থেকে তিনি সার দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে চলেছেন। তার চোখে যেন লালসার চেয়ে করুণ ভাবটাই বেশি। কি হলো জনাব, আপনার দিল লাগছে না এতে? আরে একবার অন্দর তো আইয়ে, পরদেশ থেকেও মাল এসেছে, আইয়ে আইয়ে। সুরাট বন্দর সহ ভারতের বিভিন্ন জায়গায় তখন বিদেশি দাসের ব্যাপক চাহিদা। বিদেশি বলতে মূলত আফ্রিকার মানুষ। গুজরাটি ব্যবসায়ীরাই এই বাজারগুলোকে বেশ জনপ্রিয় করে তুলেছে। আরব সাগর উজিয়ে তারা নানা রকম ধনরত্নের সাথে আফ্রিকার মানুষ ধরে আনে দাস হিসেবে বিক্রি করার জন্য। তাদের শক্ত সমর্থ শরীর গোটা ভারতের লোকের প্রিয়। সব রকম কাজের মুশকিল আসান এই আফ্রিকার দাসেরা। সে কুয়ো থেকে জল তোলা হোক কিংবা দুশ্মনের চোরা আঘাত সামলানো, আফ্রিকার মানুষের জবাব নেই। বেশ কিছুক্ষণ নিঃশব্দে ঘোরাফেরা করার পর অবশেষে খরিদ্দার মুখ খুললেন। ইতিমধ্যে দোকানদারের নাজেহাল অবস্থা দেখে তো লোকটাকে বেশ রইস আদমি বলেই মনে হয়। যদি একে ভালো কিছু গছানো যায় তবে ভালো রকম আমদানি হবে, কিন্তু লোকটা যে ঠিক কি চাইছে তাই বোঝা যাচ্ছে না। খরিদ্দার বললেন, তোমার কাছে কোনো বাচ্চা আছে? মতলব এই 6-7 সাল উমর হবে এরকম। দোকানদারের বিস্ময়ে চোয়াল ঝুলে পড়েছে। এত সুন্দরী বাঁদির সামনে দাঁড়িয়ে একটা আদমি বাচ্চার খোঁজ করছে, বড়ি আজীব বাত। ব্যাপারটা যে একদম হয় না তা নয়। কম বয়সে দাস কিনে নিয়ে তাকে নিজের মতো তৈয়ার করা বেশ পুরনো রীতি, কিন্তু আজকাল তো তেমন একটা দেখা যায় না এসব। বলছিলাম জনাব, আপনি কি ঘরের দরকার মতো বান্দা চাইছেন? আপনি বিশ্বাস করুন, এখানে যত বান্দা দেখছেন সব আপনার গোলাম হয়ে থাকবে, একটা লফজ ভি বলবে না। আপনার কোনো চিন্তা নেই জনাব। না না, আমি যা চাইছি তাই সব নয়। আমার একটা বাচ্চা ছেলে দরকার। 10 से ज्यादा উমর হলে চলবে না। তোমার কাছে আছে তো বলো, না হলে অন্য জায়গায় দেখছি। দোকানদার কিছুক্ষণ দাড়ি চুলকে ভাবল, বাচ্চার বেশি দাম পাওয়া যাবে না, কিন্তু এরকম একটা আমির আদমিকে কম টাকায় ফিরিয়ে দিতে মনও চাইছিল না। তোমারে পাস হ্যায় তো বলো, ওয়াক্ত কিমতি চিজ হোতা হ্যায়। খরিদ্দারের গুরুগম্ভীর গলায় সম্বিত ফিরল। কাল রাতেই একটা বাচ্চাকে ধরে এনেছে জাফর। বলছিল নাকি কোন রাস্তার ধারে বেহুশ হয়ে পড়েছিল। পাকা দাসকারবারি সেলিম প্রথমে বাচ্চাটাকে নিতে চায়নি। আজকাল যুদ্ধের বাজার, তাজা মর্দ ছাড়া অন্য কিছুতে ততটা লাভ নেই। তবু শেষে পড়ে পাওয়া 14 আনার মতো বাচ্চাটাকে রেখে দিয়েছিল সে। কিছু না হোক নিজের ফাই ফরমাস কাটিয়ে নিতে পারবে। সেই 14 আনা যে এভাবে কাজে লেগে যেতে পারে এতদিনের কারোবারির অভিজ্ঞতা দিয়েও তা বুঝতে পারেনি সেলিম। আসলে সবই আল্লাহর দোয়া। ইনসানকে শুধু ঠিক সময়ে আল্লাহর ইঙ্গিতটা বুঝে নিতে হয়। আইয়ে জনাব, ফরিস্তা বোধহয় আপনার জন্যই অপেক্ষা করছিল। না হলে মাসুম একটা বাচ্চা শুধু আমার দোকানেই কেন রয়ে যাবে বলুন? पूरा बाजार ढूंढ लीजिए, ऐसा चीज आपको और कहीं नहीं मिलेगा। इस तरफ आइए, आइए जनाब आइए।